আজকের এই প্যারালাল সেশনে সভাপতিত্ব করবেন জনাব জিয়াউল হক মুক্তা, সদস্য সচিব, ক্যাম্পেইন ফর সাস্টেইনেবল লাইভলিহুডস বা CSRL। আমি সভাপতি মহোদয়, সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা আমাদের এখানে আজকে বক্তা আছেন, প্রেজেন্টার আছেন, তাদের সবাইকে সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা সভাপতি মহোদয়ের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু করছি। সূচনা বক্তব্য রাখছেন জনাব জিয়াউল হক মুক্তা, আজকের এই প্যারালাল সেশনের সভাপতি এবং একই সঙ্গে সাধারণ সম্পাদক, ক্যাম্পেইন ফর সাস্টেইনেবল রুরাল লাইভলিহুড CSRL। আজকের এই অনুষ্ঠানে আমরা আশা করছি একটা ভালো আলোচনা করতে পারবো এবং আমাদের অনুষ্ঠানের এই সময়কাল দু ঘন্টা। ইতিমধ্যে আমাদের সহকর্মী এবং আজকের অনুষ্ঠানের এই মুহূর্তের সঞ্চালক জনাব হাসান মেহেদি, যিনি একই সাথে আয়োজনের প্রধান সংগঠক, তিনি জানিয়েছেন বিস্তারিত। তো আমি জাস্ট অল্প একটু মনোযোগ দিতে চাই আমাদের আলোচ্য সূচির উপরে, যে নবায়নযোগ্য জ্বালানির চর্চা এবং সম্ভাবনা। আপনারা জানেন, আমার যদি ভুল না হয়, শাহরিয়ার ভাই হয়তো সংশোধন করতে পারবেন, প্রায় 3 দশক ধরে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির যেই যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাটা খুব সহজ ছিল না। কারণ প্রথম নবায়নযোগ্য জ্বালানির প্রথম প্রয়াস হিসেবে আমরা শুনেছি যে জনাব দীপালচন্দ্র বড়ুয়া, তিনি জার্মানি থেকে একটি সোলার প্যানেল ব্যাগে করে এনে সেটার প্রথম পরীক্ষা করেছিলেন এবং সেটা দেখতে হাজার হাজার মানুষও সমবেত হয়েছিলেন। তো সেখান থেকে আজকে একটা সময়ে বাংলাদেশে কেউ বলেন যে 4.5 থেকে 7 মিলিয়ন এরকম সংখ্যার ভিন্নতা রয়েছে গৃহস্থালিতে আপনার সোলার ব্যবহৃত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে আমাদের মোট বিদ্যুতের এটা খুব বেশি না, কম বেশি 3% মতো নবায়নযোগ্য জ্বালানি থেকে আমরা পেয়ে থাকি। বাকি পুরোটাই ফসিল ফুয়েল নির্ভর। গতকালকের একটি সেশনে আলোচনা হচ্ছিল যে পার্সেন্টেজগুলো নিয়ে। আপনারা যদি সরকারের অফিসিয়াল ডাটা দেখেন, সেখানে আমদানিকৃত জ্বালানি বিদ্যুৎ যেটা, সেটাকে তারা ক্যাটাগরাইজ করে না যে এটা ফসিল ফুয়েল নির্ভর নাকি নবায়নযোগ্য জ্বালানি নির্ভর। আসলে আমদানিকৃত বিদ্যুৎ পুরোটাই ফসিল ফুয়েল নির্ভর। সেই হিসেবে কম বেশি 3%-এর বেশি আমরা আসলে নবায়নযোগ্য জ্বালানি থেকে পাচ্ছি না। ইন টোটাল 97% আমরা ফসিল ফুয়েল নির্ভর। তো সেই প্রেক্ষাপটে 3% গত 30 বছরে খুবই আশানুরূপ অগ্রগতি বলা যেতে যায় না। এবং আমরা গতকালকে এবং এর আগের বারও আলোচনা করেছি, জানতে পেরেছি ভালোভাবে যে আসলে আমাদের বিভিন্ন পলিসি ডিরেকশনস বিভিন্ন দিকে রয়েছে, কোহেরেন্ট না। এবং পলিসি কোহেরেন্ট না থাকার পরেও অ্যাট ইমপ্লিমেন্টেশন লেভেল আমরা কখনোই, আমরা 5 ইয়ার প্ল্যানে যেটুকু বাজেট বরাদ্দ করেছি, যেটুকু কমিট করেছি, কোনো অ্যানুয়াল বাজেটে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসরণ করে নবায়নযোগ্য জ্বালানির জন্য কোনো বরাদ্দ দিইনি। তারপর যেটুকুই বরাদ্দ হয়েছে সেই বরাদ্দও যারা প্র্যাকটিশনার তারা বলতে পারবেন, এবং আমরা সাম্প্রতিককালে ফিল্ড ভিজিট করেছি, আমরা দেখেছি কোনো বরাদ্দই, আমি বলতে পারি আমি যেহেতু নন গভর্নমেন্ট সেক্টরের লোক, বরাদ্দটা মানে ব্যয়টা ভালো হয়নি। উপকরণও খারাপ হয়েছে, ব্যয়ও বেশি দেখানো হয়েছে। সো পলিসি লেভেল, প্র্যাকটিস লেভেল এরকম একটা এলোমেলো অবস্থা রয়েছে, কিন্তু এর সম্ভাবনা হচ্ছে বিপুল। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠান শুরু করার জন্য মেহেদি ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি। মুক্তা ভাই একই সঙ্গে যেমন করে আমাদেরকে সংকটের কথাও বললেন, সম্ভাবনার কথাও বললেন, সেই সম্ভাবনার কোন কোন দিক আছে সেটা নিয়ে আজকের এই সেশনে আমি শুরুতেই কথা বলার জন্য অনুরোধ জানাবো জনাব শাহরিয়ার আহমেদ চৌধুরী, চেয়ারম্যান সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিসেস CRESL। শাহরিয়ার ভাই, বাংলাদেশে বায়ুবিদ্যুতের সম্ভাবনা, তো এটা নিয়ে মানে আমি বলবো। তো একটা সময় আমরা যখন কাজ শুরু করি অনেক আগে, সেই 2010-11 দিকে, জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড বলে নিচ্ছি, তখন আমরা শুনতাম বাংলাদেশে বায়ুবিদ্যুতের কোনো সম্ভাবনা নাই।
এবং সেই সময় যেটা করা হতো যে আমাদের যে মেট্রোলজিক্যাল স্টেশনগুলো ছিল মানে আবহাওয়া স্টেশনে ওখান থেকে যে ডাটা ছিল বায়ুর গতিবেগের সেটা দিয়ে আমাদেরকে মানে অ্যানালাইসিস করে যারা তখন এই কথাগুলো বলতেন তখন ওই ডাটাগুলো থেকে বলতেন। কিন্তু মেট্রোলজিক্যাল স্টেশন বা আবহাওয়া অফিসগুলোতে বিশেষ করে কোস্টাল রিজিয়নে মানে বায়ুর গতিবেগ মেজার করার জন্য যে ইকুইপমেন্টগুলো আমরা অ্যানিওমিটার বলি ওগুলো সাধারণত 10 থেকে 30 মিটারের মধ্যে থাকে ম্যাক্সিমাম। কিন্তু বায়ু হচ্ছে আপনি মানে ভূমি থেকে যত উপরে যাবেন বায়ুর গতিবেগ কিন্তু তত বাড়তে থাকে। একটা কমার্শিয়াল উইন্ড টারবাইন দেখা যাচ্ছে যে জায়গায় থাকে আমরা বলি যে হাব হাইট, যে জায়গায় পাখা যেটা ঘুরে তার মিড পয়েন্টটা থাকে, হাব হাইট সাধারণত 100 থেকে মানে মিনিমাম 80 মিটার হয়, 80 থেকে 120 মিটার মোটামুটি কমার্শিয়াল উইন্ড টারবাইনগুলোতে। কাজে ওই জায়গার যে ডাটা আমাদের কিন্তু জানা ছিল না, তারপরে বিভিন্ন স্টাডিজ হয়, তো ওগুলো নিয়ে আমি একটু ডিসকাস করবো অনশোর এবং অফশোর, যেহেতু টাইম খুবই কম। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আমি স্কিপ করলাম। এই দুটা ডাটা, একটা হচ্ছে আমাদের সোলার, কারণ আমাদের যত রিনিউয়েবল এনার্জির সোর্স আছে তার মধ্যে সোলার এবং উইন্ডের পোটেনশিয়ালটাই আমাদের বেশি। এবং আমাদের কিন্তু আপনার উইন্ডের ক্ষেত্রে আমরা দুইটা বলি, একটা বলি অনশোর আর একটা হচ্ছে অফশোর। অনশোরটা হচ্ছে আপনার ল্যান্ডে যে পোটেনশিয়াল বা ল্যান্ডে যদি আমরা উইন্ড টারবাইন বসাই, আর অফশোর হচ্ছে যদি সাগরের মধ্যে যাই। তাহলে দেখেন যে ডান সাইডে যেটা দেখা আছে যে আমাদের পোটেনশিয়ালগুলা দেখা যাচ্ছে যে আপনার কোস্টাল রিজিয়নের কাছাকাছি হচ্ছে অনেক বেশি, আর ল্যান্ডের ভিতরে আমাদের মানে উইন্ডের বায়ুর গতিবেগ অনেক কম, যেখানে কমার্শিয়ালি আমরা উইন্ড টারবাইন বসিয়ে আপনার লার্জ স্কেল পাওয়ার যে প্রডিউস করতে পারবো সেটার সম্ভাবনা নাই। আমাদের এটা হচ্ছে যে একটা লিমিটেশন, সেটা হচ্ছে আমাদের পাওয়ার ইনভোকেশন ইনফ্রাস্ট্রাকচার। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মানে সোলার, আপনি যদি উপরের ফিগারটা দেখেন তাহলে দেখবেন যে সোলার এবং উইন্ড দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের সাউদার্ন পার্টে কিন্তু পোটেনশিয়াল বেশি, কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে এই সাউদার্ন পার্টে আমাদের ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার তত নয়। তার মানে আমরা যে পাওয়ার ওখানে তৈরি করবো কিন্তু ওই পাওয়ারটা তো আমার ইভাকুয়েট করতে হবে, যার ফলে এইখানে আমাদের একটা বড় আপনার কি ইনভেস্টমেন্ট দরকার এবং বড় একটা প্ল্যানিং দরকার। আর এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এটাকে আমরা বলি উইন্ড প্রোফাইল মানে আপনি গ্রাউন্ডের থেকে যত উপরে যাবেন উইন্ডের ভেলোসিটি তত বাড়বে। সিম্পল এক্সাম্পল দিয়ে, আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে থাকি বা রাস্তায় থাকি তখন কিন্তু আমাদের বাতাস গায়ে লাগে না, কিন্তু আপনি যদি 10 তলা বা 12 তলা বিল্ডিংয়ের উপরে যান তাহলে দেখবেন কিন্তু বেশ বাতাস, মানে রিয়েল লাইফে আপনার এটা সত্য। আচ্ছা, আর উইন্ড টারবাইনের ক্ষেত্রে একটা জিনিস প্রযোজ্য, সেটা হচ্ছে যে সোলার এনার্জি থেকে আপনার সোলার এনার্জির ক্ষেত্রে যেটা হয় আমাদের সোলার প্যানেলের আউটপুট আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ইনকামিং সোলার যে রেডিয়েশন তার প্রপোর্শনেট পাই আমরা। তার মানে আমার ইনকামিং সোলার রেডিয়েশন যদি ডাবল হয় তার মানে আগে আমার যে পাওয়ার জেনারেশন করতেছিল তার ডাবল পাওয়ার জেনারেশন হয়। কিন্তু উইন্ডের ক্ষেত্রে আপনি দেখেন, উইন্ডের ক্ষেত্রে আমার পাওয়ারটা হচ্ছে উইন্ড পাওয়ারটা হচ্ছে যে উইন্ডের ভেলোসিটির কিউব টাইমসের প্রপোর্শনাল, তার মানে হচ্ছে যে ঘন এর সমানুপাতিক। এইটাতে যেটা সমস্যা হয়, যেমন সোলারে যদি আপনি 10% আপনার উইন্ড মনে করেন সোলার এনার্জির পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে আপনার 10% যদি ভুল হয় তাহলে আপনি কিন্তু আউটপুট পাবেনও 10% কম বা বেশি। কিন্তু উইন্ডের ক্ষেত্রে যদি হয় তাহলে আপনি পাবেন কত, তাহলে দেখা যাচ্ছে আপনি প্রায় 40%-এর মতো আপনার পাওয়ার কমে যায়। এই জন্য উইন্ডের ভেরি স্পেসিফিক আপনার উইন্ড ভেলোসিটি জানা দরকার, আর যেই জায়গায় যেই হাইটে আমার উইন্ড টারবাইনটা থাকবে ওই হাইটের আমার স্পিডটা জানার দরকার হয়। এবং এই জন্য দেখা যাচ্ছে যে উইন্ড এনার্জির পোটেনশিয়াল আমরা যেটা মেজার করতে প্রায় 2 থেকে 3 বছর লেগে যায়। এবং আপনি স্যাটেলাইট ডাটা বা আমাদের যে রেডিলি ডাটাতে আসে সেই ডাটা থেকে কিন্তু কোনো আপনার উইন্ড ইনভেস্টর আপনার উইন্ডের উপর ইনভেস্ট করবে না। গেলাম সেকেন্ড, আরেকটা হচ্ছে আরেকটা জিনিস, যেমন সোলার এনার্জির ক্ষেত্রে আপনার রেডিয়েশন যদি কম থাকে তার কিন্তু প্রপোর্শনেটলি আমরা আউটপুট পাই, কিন্তু উইন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা মিনিমাম উইন্ড স্পিড লাগে যেটাকে আমরা বলি কাট ইন উইন্ড স্পিড। রাইট সাইডে ডাটাটা দেখেন, ইউজুয়ালি আপনার এই কাট ইন উইন্ড স্পিডটা একটা উইন্ড টারবাইনের ক্ষেত্রে 3 মিটার পার সেকেন্ড হয়। তার মানে এর চেয়ে কম যদিও আপনার উইন্ড ফ্লো হয় তাহলে ওখান থেকে কোনো আমরা আউটপুট পাবো না। এরপর হচ্ছে কিউব টাইপ প্রপোর্শনালি বাড়তে থাকে, আর একটা সার্টেন স্পিডে যে একটা উইন্ড টারবাইন তার রেটেড আউটপুট দেয়, এবং সেই রেটেড উইন্ড স্পিডটা হচ্ছে প্রায় 12 মিটার পার সেকেন্ডের মতো হয়। তার মানে তার সাথে যদি কম হয় তাহলে সে কী করবে, তার সেই আউটপুট দিবে না। আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সাউদার্ন পার্টটা, স্পেশালি যেহেতু সাউদার্ন পার্টে হচ্ছে আমাদের উইন্ডের পোটেনশিয়ালটা বেশি, কিন্তু আবার আমাদের জিওগ্রাফিক পজিশনের জন্য কিন্তু সাউদার্ন পার্টে আমাদের প্রায় প্রতি বছরই অলমোস্ট সাইক্লোন হয়, মাঝে মাঝে অনেক বড় সাইক্লোন হয়। এবং এইসব সাইক্লোনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলোতে উইন্ড টারবাইন উপরে ফেলতে পারে, যার ফলে অন্যান্য দেশে যেরকম কনস্ট্রাকশন হয় আমাদের দেশের কনস্ট্রাকশনটা কম্পারেটিভলি কী হয় তার চেয়ে একটু মানে হ্যাভি হতে হবে। এবং এই জন্য দেখা যাচ্ছে কমার্শিয়াল নর্মালি উইন্ড টারবাইন আমরা যেটাকে বলি যে ইউজুয়ালি তারা ওয়ারেন্টি করে যে ম্যাক্সিমাম উইথস্ট্যান্ড যে উইন্ড স্পিড বলে, মানে যেই উইন্ড স্পিডে একটা উইন্ড টারবাইন থাকতে পারবে ওইটা সাধারণত ডিজাইন উইন্ড স্পিড হচ্ছে 55 মিটার পার সেকেন্ড।
কিন্তু আমাদের কোস্টাল রিজনে মাঝে মাঝে আপনার যে উইন্ড স্পিড আসে সেটা দেখা যাচ্ছে 80 মিটার পার সেকেন্ড হয়ে যায়, যার ফলে ওই উইন্ড স্পিডে উইস্টার্ন করতে পারবে এরকম উইন্ড টারবাইন কিন্তু কমার্শিয়ালি ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল না, স্পেশাল দরকার। আর যদিও অ্যাভেলেবল হয় দেখা যাচ্ছে যে এর মানে ওইটা করতে গেলে, এবং দেখা যাচ্ছে এর জন্য আমাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম অনেক হাই হয়। তো এই গেল চ্যালেঞ্জ। তো বাংলাদেশে 2টা স্টাডি হয়েছে, দুইটা স্টাডিতেই আপনার প্রথম স্টাডিটা শ্রেডা ইনভলভ, ডিরেক্ট শ্রেডার আপনার এটা তত্ত্বাবধানে হয়েছিল, সেটা হচ্ছে এনআরইএল করেছিল 2014 থেকে 2017 মধ্যে ল্যান্ডে, হ্যাঁ, যেটা ইউএসএআইডির ফান্ডিংয়ে। তো সেখানে 9টা জায়গায় আপনার অ্যানোমিটার বসে তারা হচ্ছে যে আপনার উইন্ডের ভেলোসিটিটা মেজার করে, এবং তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের আসলে সাউদার্ন পার্টে আপনারা দেখবেন যে নিচের সাইডে কিন্তু আপনার উইন্ডের ভেলোসিটিটা কম্পারেটিভলি বেশি এবং কমার্শিয়াল আমরা উইন্ড টারবাইন জেনারেট করতে পারবে। এবং সেখানে বলা হচ্ছে যে 80 মিটার হাফ হাইটে বা 80 মিটার প্লাস হাফ হাইটে অ্যাপ্রক্সিমেটলি 5.75 থেকে 7.75 মিটার পার সেকেন্ড আপনার উইন্ড স্পিড আছে আপনার এই কোস্টাল রিজনে। এবং তারা টোটালি আইডেন্টিফাই করেছে যে এইরকম জায়গায় প্রায় 30,000 মেগাওয়াটের মতো আপনার উইন্ড টারবাইন থিওরিটিক্যালি, কিন্তু ইন রিয়েল লাইফে এটা সম্ভব না, কারণ তাদের মানে যে স্টাডিটার আন্ডারে ওইটা ছিল না যে আপনার একদম সাইট সিলেকশন। তার মানে টোটাল যে গ্রস এরিয়া পাওয়া গেছে ওই এরিয়ার মধ্যে 30,000 হবে, কিন্তু এর মধ্যে আমার যেমন এয়ারপোর্টের আশেপাশে করা যাবে না, পোর্ট, সিটি, এরকম যদি আমরা এক্সক্লুশন করি তাহলে আমার ধারণা হয়তো বা ল্যান্ড থেকে আমরা 5 থেকে 7,000 মেগাওয়াট আপনার উইন্ড টারবাইন পেতে পারবো, যদিও আমাদের থিওরিটিক্যাল পোটেনশিয়াল হচ্ছে আপনার 30,000 মেগাওয়াটের মতো। আর অফশোর উইন্ড টারবাইনের স্টাডিটা হয়েছিল গত বছর। আমি লাকি আলহামদুলিল্লাহ বলবো যে ওইটাতে আমি ডেপুটি টিম লিডার হিসেবে কাজ করেছিলাম। এখানে নেদারল্যান্ড, জার্মানি এবং ইটালিয়ান টিম কাজ করেছিল এবং এডিবির ফান্ডে এই প্রজেক্টটা হয়েছিল। তো ওখানে আমরা মানে আমাদের টাইম ফ্রেম ছিল 1 বছর, যেটা এনআরইএল স্টাডিতে হচ্ছিল যে রিয়েল লাইফ আপনার অ্যানোমিটার বসিয়ে আপনার ডাটা নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের যেহেতু আপনার ওই স্কোপটা ছিল না, তো আমরা যেটা করেছি সেকেন্ডারি যে ইনফরমেশনগুলো আছে তার উপর বেস করে আমরা আপনার স্টাডি করেছি। এখন আমরা এই কাজ করতে গিয়ে দেখলাম যে আমাদের অনেক কিছু আসলে বাদ দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনার এয়ারপোর্ট তার আশেপাশে, কারণ এয়ারপোর্টে একটা সার্টেন লেভেল পর্যন্ত তারা নির্দিষ্ট হাইটের বেশি যেতে দেয় না। তারপর হচ্ছে যে শিপিং রুট আছে, যে সমস্ত জায়গায় যে জাহাজ চলাচল করে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল। তারপরে যখন প্রথমে গেলাম যে আমাদের নেভি থেকে আপনার বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় নেভির প্র্যাকটিস গ্রাউন্ড আছে, তারপরে আর্মিদের প্র্যাকটিস গ্রাউন্ড আছে, এরপরে এয়ারফোর্স তাদের আপনার প্র্যাকটিস করে, সেই জায়গাগুলো আমাদেরকে বাদ দিতে হবে। ফিশারিজ আছে, এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে, ও তারপর আবার কিছু জায়গা দিয়ে হচ্ছে ইলিশ মাছ আপনার ফ্লো করে যে আমাদের নদীগুলোর মধ্যে ঢুকে, সেই জায়গাগুলোতে করা যাবে না। কিছু জায়গা হচ্ছে ডলফিনের ব্রিডিং গ্রাউন্ড, কিছু জায়গা আছে যেখানে আপনার কচ্ছপ আসে, এই সমস্ত জায়গাগুলো আমরা বাদ দিলাম। বাদ দিয়ে মোটামুটি আমরা আইডেন্টিফাই করে দেখলাম যে কোস্টাল রিজনে আমরা মোটামুটি আপনার যে জোন পেলাম, ওভারঅল যে জোনগুলোকে আমরা ভাগ করছি, যেটা এই ছবিতে আপনার দেখা আছে, দেখেন ওই জোনগুলোতে হচ্ছে আমাদের মানে কী বলে যে পোটেনশিয়াল জোন। তো এই জোনগুলোতে আমরা প্রথমে ধরলাম যদি আমরা এই জোনগুলোতে করি তাহলে দেখা যায় আমাদের নিয়ারশোল পোটেনশিয়াল প্রায় হচ্ছে 41,000 মেগাওয়াট, আর অফশোর পোটেনশিয়াল হচ্ছে প্রায় 25,000 মেগাওয়াট। কিন্তু আপনার এই যে 41,000 এবং 25,000 মেগাওয়াট এগুলো হচ্ছে কি যদি আমরা এই জোনগুলোকে আমরা কমপ্লিটলি ব্যবহার করতে পারি, কিন্তু রিয়েল লাইফে হচ্ছে কি আমাদের যেটা পাওয়ার ইভাকুয়েশন ইনফ্রাস্ট্রাকচার বললাম, আর অফশোর উইন্ডের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু আপনাদের অফশোরের ট্রান্সমিশন লাইনটা তৈরি করা হচ্ছে অনেক কস্টলি, যেহেতু আপনার সাবমেরিন কেবল ইউজ করতে হয়, এই জন্য দেখা যাচ্ছে 500 মেগাওয়াটের নিচে যদি অফশোর আমরা উইন্ড পার্ক করি, যেমন ল্যান্ডে আমরা 10 মেগাওয়াট থেকে শুরু করে বিভিন্ন আপনার সাইজের পাওয়ার প্ল্যান্ট বসাতে পারি, কিন্তু অফশোরে দেখা যাচ্ছে যে আপনার মিনিমাম 500 মেগাওয়াট করতে হবে। আর 500 মেগাওয়াট পাওয়ার তৈরি করে ওটা যখন ল্যান্ডে নিয়ে আসবো, ওই রকম একটা সাবস্টেশন এবং আমার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার লাগবে যেখান দিয়ে আমার এই পাওয়ারটা আমি ইভাকুয়েট করতে পারি। বাংলাদেশে আমরা স্টাডি করে মাত্র কোস্টাল রিজনে 3টা সাবস্টেশন পেয়েছি যেখানে 500 মেগাওয়াট বা তার চেয়ে বেশি পাওয়ার ইভাকুয়েট করা যায়। একটা হচ্ছে মহেশখালী মাতারবাড়ি এলাকায়, একটা হচ্ছে মিরেশ্বরায়, আরেকটা হচ্ছে যে আপনার পায়রা বন্দরের কাছে, যেটা হচ্ছে যে আমতলিতে পটুয়াখালী। তার মানে এই জায়গায় আমরা 3টা প্রায় 1.5 থেকে 2,000 মেগাওয়াট ম্যাক্সিমাম আমরা করতে পারবো এখন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। শাহরিয়ার আহমেদ চৌধুরী আমাদেরকে জানালেন যে আমাদের অন্তত সর্বোচ্চ 9,600 মেগাওয়াট এবং মাঝামাঝি কাছাকাছি 2,000 মেগাওয়াট আমরা সমুদ্রের মধ্যে বায়ুবিদ্যুৎ স্থাপন করতে পারি। সরষার থেকে এসছেন সালমা ইসলাম, উনি প্রকল্প, সম্পদ সংগ্রহ এবং যোগাযোগ বিষয়ক প্রধান। সালমা ইসলাম, আপনাকে আপনার প্রেজেন্টেশন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। So what is SoulShare? Who are we? What do we do? Well, we're basically a green utility company that creates a global network of smart distributed solar PV and storage assets at the nexus of energy and transport, which I'll be going into a little bit more.
And the reason we're doing this is to not just increase renewables to the grid, but specifically to put more money back into the pockets of these 5 million electric three-wheeler drivers that we have here. So this is our 3 different business lines. We have a micromobility solution called Soul Mobility. We have our Soul Grids, as Mehdi Bhai already mentioned, the community peer-to-peer based microgrids. That's what they are. And we have a commercial business line called Solar Rooftop, or Soul Roof as we like to call it. And all 3 of these solutions, they are technology solutions. All of them are underpinned by our tech platform called the Soul Web, Soul Bazaar. We have a few different names for it, but everything is ingrained in our platform so that we can get data visibility. Our climate impact till date is 2,900 metric tons of carbon emissions that we're reducing on an annual basis. And I won't go into our traction numbers because you can read those. This is basically what a community peer-to-peer microgrid looks like. This is a bird's eye view of one of our grids outside of Dhaka. Actually, all of our grids are outside of Dhaka, so you can see the cables that are connecting between the households. So that's literally what it is. It's a very simple solution. You have panels on the rooftop, you have batteries inside the house, and then you have these overhead cables which are connecting the households. So this is a simple diagrammatic explanation. So how does the community peer-to-peer microgrid actually work? You have a household with a solar home system and a household without. So if I'm a solar home system owner, I can sell my excess solar to my neighbor while earning a direct income from the sun. And that's exactly what this diagram is depicting. So you have households with and without solar home systems. You have the energy exchange between these households. And as you connect more and more households, this basically works like a school of fish or a swarm of bees. The more you integrate together, the stronger the platform becomes. And so then you can start powering productive energy use appliances. And these are the components of the Soul Grid. Sorry, every time I turn away from the mic, I feel like you can't hear me, so I apologize for that. So it's comprised of, we have the Soul Box, which is our technological device that we install in every household, and this is what connects all of the households. We also have the Soul app, which is where all our users are registered, and we also have the Soul Web, which is where all the data is visible. So all the energy trading between all the households, all the batteries that we have running on vehicles, all of our Soul Roof data, everything is visible on this platform. Oops, sorry about that. Now, how do we take these 6 million solar home systems that we have across Bangladesh and turn this into a more sustainable solution? So this is where we came up with the idea, the point of common coupling. And what we did was we formulated this technology, and then together with Imran, who's right here from Shakti Foundation, who believed in us, believed in our project, and together we were able to get funding from FCDO to actually implement a project where we have a peer-to-peer microgrid actually feeding back to the national grid. So a little bit about this project. We have a community of 20 farmers who were interconnected in this community-based peer-to-peer microgrid. This was then interconnected with the national grid through a single point. So instead of the electricity grid having to connect to every single household, what it did, all the households connected to this one place, the PCC, and through that they were able to sell all of their excess solar back into the national grid. Now, what happens when the national grid is down? The people were not able to sell. So then we came up with another idea, and we decided, let's put an EV charging pit stop into this grid, and that way our users will still have an avenue to sell their excess electricity. And so those are the main things. So no AC grid availability, and that's where the excess electricity went. We also have 4 Soul Grids in the Rohingya refugee camps. And this is just a small picture of how these children are finally able to sleep because of electricity access. I mean, it was very hot, and so the fans were a very big help to them.
We also added productive use appliances to our grids in the Rohingya refugee camps, and this created a form of micro-entrepreneurship through sewing machines. We have someone who's actually selling coffee and tea from his coffee machine. We have an LED monitor down there where 2 teachers are now able to teach refugee children how to read and write. The major thing about providing that energy access within the Rohingya refugee community was to help improve livelihoods, and that was literally through lights to increase productivity, to support education within the children, and also through fans for health and well-being. So the potential for climate action from peer-to-peer microgrids is one, because the system is decentralized, it's a lot more resilient. So for example, you have a grid of 20 households. If one gets knocked out by a storm, you don't have to worry about the grid going down, unlike in a centralized system where when you have a cyclone or a big storm, sometimes the centralized system gets knocked out. That's not the case here. Because each household is connected to 3 other households, you can still access electricity if one system goes down. So it's far more resilient. There's a massive potential for mitigation through reduction of carbon emissions, and also it's, it is a very big part of climate change action. A little bit about soul mobility, which is the reason I'm bringing this in is because this is also a part of... 2 minutes. Oh, that's fine, I'll be done. So it's just another distributed storage asset. We have 5 million electric 3-wheelers across the country with the potential to feed 5 gigawatts of energy back into the national grid. We have 30,000 charging stations right now with the potential for 600 megawatt peak of rooftop solar. And what is the sustainable solution for this? Again, if we were to take all of these vehicles, put smart batteries in them, and feed back into the national grid, which we're actually doing a proof of concept right now. So through vehicle-to-grid charging, you can feed back to the grid while adding 5 gigawatts of power. Now that's massive. That's actually more than what Shahryar said was possible in terms of wind power. So, if we started tapping into the existing resources that we had right now, we could make such a massive difference. And under rooftop solar, there's also a massive, massive potential if we were to actually use all the rooftops that we had right here. And Imran will be talking about that in just a minute. So this is just a little bit of the potential that we have under our ESCO GDI. Thank you so much, everyone. ইমরান আহমেদ, উনি এসেছেন শক্তি ফাউন্ডেশন থেকে, উনি শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক। ইমরান ভাই, আপনার। Assalamu alaikum and a very good morning to everyone. Actually, Salma already explained আমরা কিভাবে একটা ধোবাউড়া বলে একটা জায়গা ময়মনসিংহে, ওখানে কিভাবে একটা কমিউনিটিকে ওদের সোলার হোম সিস্টেম ছিল ছোট ছোট, এটাকে আমরা রুফটপ সোলারে কনভার্ট করলাম। কনভার্ট করে আমরা কমিউনিটি লিঙ্কেজ করলাম একটা, যেখানে কমিউনিটির মধ্যেই আমরা এই সোলার একটা ইরিগেশন পাম্প সেট করে দিলাম, পানির ব্যবস্থা করে দিলাম, পিট স্টপ করে দিলাম যেখানে ইজি বাইক টুকটুকগুলো আসে, চার্জ হয়। তারপর এক্সেস হলে থ্যাঙ্কস টু সেটা আমাদেরকে একটা স্যান্ডবক্স করে দিয়েছিলেন, আমরা গ্রিডে কানেক্ট করে দিলাম। সোলশেয়ারের টেকনোলজি, শক্তি ফাউন্ডেশনের ইমপ্লিমেন্টেশন পাওয়ার খুব সুন্দর হয়ে গেল, কিন্তু কস্ট একটা বড় ইস্যু থেকেই গেল, এবং এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের বোঝার জন্য। তো আমি যেই জিনিসটা নিয়ে ফোকাস করব খুব সিম্পল একটা জিনিস, যে আমাদের খুব বড় একটা, আমি এইভাবে বলি, আমি আমার জীবনের মধ্য পর্যায়ে আছি, আমি এখানে অনেককে দেখছি তারা ইয়াং পর্যায়ে আছে, দিনকে দিন কনজামশন বাড়তেছে ইলেকট্রিসিটির। আজকে স্মার্টফোন আমার টাইমে আপনাদের বয়সে ছিল না, এখন সবাই স্মার্টফোন ইউজ করে, ইটস ইনক্রিজিং কনজামশন। টিভি কনজামশন ইজ গোয়িং আপ, পিসি consumption, laptop consumption is going up. So overall electricity consumption is going up for our daily needs. কনজামশনটা বাড়তেই আছে, ভালো কথা। তো আমাদের এই কনজামশন মিট করার জন্য পপুলেশন বাড়ছে, তো আমাদের এই কনজামশন মিট করার জন্য আমরা ইলেকট্রিসিটি আরও আমাদের ডিমান্ড বাড়ছে। তো ইলেকট্রিসিটি মিক্সটা আসছে কোথা থেকে? এই জন্যই আজকের ডিসকাশনটা, যে আমাদের রিনিউয়েবল মিক্সটা যদি না থাকে, অলরেডি দেখেন আপনারা কতজন কাশতেছেন এয়ার পলিউশন নিয়ে, কতজন রাস্তায় ট্রাফিকে আটকায় আছেন, ধোঁয়া খাচ্ছেন, এগুলো অল ইন্টারলিঙ্কড, একটার সাথে থেকে আরেকটা আলাদা না। আপনারা যে ইলেকট্রিসিটি নিয়ে এত কথা বলি, আপনাদের মধ্যে কয়জন আছে ঢাকার বাইরে
থাকেন বা ঢাকার বাইরে বড় হয়েছেন, আপনাদের ওখানে কি সারাক্ষণ ইলেকট্রিসিটি থাকে? না, তাই না? আর গরমকালে তো এটা অবিশ্বাস্য পর্যায়ে পড়ে যায়। আর আমরা শক্তি ফাউন্ডেশন কাজ করি একেবারে লোয়েস্ট 20% 30%কে নিয়ে। আরও খারাপ অবস্থা ওখানে, বাসার ভিতর মেইনলি মহিলাদেরকে নিয়ে বার হতে পারে না বাসা থেকে। বাসার মধ্যে যখন গরম হয়ে যায়, বাচ্চারা মহিলারা সবার আগে ইম্প্যাক্টেড হয়। তো এখন কথা হচ্ছে গিয়ে যে এইটাকে আমরা কিভাবে ট্যাকেল করতে পারি। আমাদের এখানে যেমন পলিসি মেকাররা আছেন খুব ম্যাক্রো লেভেলে চিন্তা করেন, আমরা চিন্তা করি মাইক্রো লেভেলে। আমাদের মাইক্রো লেভেলে আমরা দেখেছি যদি একটা সলিউশন দেওয়া যায় যেটা কাজ করে, যেটা ডিমান্ড আছে, আমরা সাপ্লাইটা দিচ্ছি, মানুষই ওটাকে অ্যাডাপ্ট করে নেয়। এবং আমরা মনে করি রুফটপ সোলার সিস্টেম এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্রেক থ্রু এখানে হতে পারে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে এখানে কোনো রকেট সায়েন্স নাই, খুব সিম্পল একটা জিনিস, সোলার প্যানেল, ব্যাটারি, তার লাগাই দিলেই হয়ে যায়। এটা দিয়ে এখন এমন জায়গায় চলে গেছে এবং এমন সস্তা হয়ে গেছে বিশ্বের বাজারে যে আপনার ফ্রিজও চলবে ছোটোখাটো, 3 কিলোওয়াটের একটা সেট আপ দিলে আপনার ফ্রিজ চলবে, টিভি চলবে, 4 লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট লাগে। এখন জিনিসটা এক্সপেন্সিভ, কিন্তু আমাদের কম্পারেটিভলি অন্যরা কিন্তু জিনিসটাকে আমাদের কম্পারেবল কান্ট্রিজই, আমি বেশি দূরে যাই না, ইন্ডিয়া পাকিস্তানে গেছি, অনেক কমাই নিয়ে আসছে। তা আমাদের না কমানোর কোনো কারণ নাই। এবং অদ্ভুত জিনিস হচ্ছে গিয়ে অ্যাডাপশানটা কীভাবে হচ্ছে। হ্যাঁ, আমি একটু স্কিপ করে চলে যাব পাকিস্তান আর ইন্ডিয়ার এক্সাম্পলে। কেন খুব সিম্পল জিনিস একটা, যখন আমরা সিম্পল পলিসি এমনভাবে তৈরি করি যখন সাপ্লাই ডিমান্ড ম্যাচ করে যায়, তখন মানুষই এটাকে অ্যাডাপ্ট করে ফেলে। জাস্ট চিন্তা করে দেখেন, এখন আমাদের মাত্র 3000-4000 রুফটপ ব্যবহার হয়। আমাদের খুলনা চিন্তা করেন, রাজশাহী চিন্তা করেন, নাটোর চিন্তা করেন, চট্টগ্রাম চিন্তা করেন, দেখেন কতগুলো রুফটপ আছে আমাদের। এগুলাকে যদি আমরা রুফটপ সোলারে কনভার্ট করে ফেলি, এখন মাত্র 0.2 গিগাওয়াট ইনজেক্ট করতেছি রুফটপ সোলারে বাংলাদেশে। আমাদের নেইবারিং মানে পাকিস্তানের কথা চিন্তা করেন, পাকিস্তানে হয়ে গেছে 2.2 গিগাওয়াট, এবং শহরে না, শহরের বাইরে। কারণ তাদের ইলেকট্রিসিটির মহা সমস্যা হচ্ছে, তারা রুফটপ সোলার সলিউশনে চলে গেছে, এত সস্তা করে ফেলছে তাদের প্যাকেজগুলোকে যে কমিউনিটি অ্যাডাপ্ট করে নিচ্ছে। এবং সোলশারের মতন ইন্টারেস্টিং ফিনটেক্স অ্যাপিয়ার করতেছে, যারা বলতেছে এই তোমার ইন্ডিভিজুয়াল রুফটপ আছে, ভালো কথা, আমরা তোমাকে টেকনোলজি দিচ্ছি কীভাবে কমিউনিটি হিসাবে এক্সেস, তোমার এই বাড়িতে এক্সেস হচ্ছে, এই বাড়িতে ইউজ কম হচ্ছে, মানে বেশি হচ্ছে, তুমি নিজেদের মধ্যে লিঙ্ক করে ফেলো। সুপার, খুবই ইন্টারেস্টিং জিনিস ইমার্জ করতেছে, করবেই, কারণ বেসটা আমরা তৈরি করে দিচ্ছি রুফটপ সোলার, আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতেছি। এখন পাকিস্তানের প্রবলেম হয়ে গেছে উল্টা, ওরা এত ইলেকট্রিসিটি জেনারেট করা শুরু করছে, গ্রিডে কীভাবে ঢুকাবে এটা নিয়ে এখন স্টোরেজের উপর অনেক ফোকাস। ইন্ডিয়াতে কিন্তু 8.5 গিগাওয়াটে চলে গেছে। একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে গিয়ে পাকিস্তানের রুফটপ সোলার। তারা এক্সপেক্ট করছে 2030-এর মধ্যে 17 গিগাওয়াট, 2 মিনিট আছে, 17 গিগাওয়াটে নিয়ে যাবে। তাদের 1-2 বছর আগেও ছিল হচ্ছে কি আমাদের মতন 0.6, চলে গেছে 2.2-তে 2 বছরে। এবং তারা যেই ট্র্যাকে আছে 17 গিগাওয়াট ছাড়াই ফেলবে 2030-এর মধ্যে, রাইট? সো এগেইন সোলার যে প্যানেলগুলো তারা ইম্পোর্ট করছে, প্রচুর সাবসিডি দিয়ে দিচ্ছে। তারা ভীষণভাবে এনকারেজ করতেছে লোকাল প্রোডাকশন সোলার প্যানেলের। বেশি কিছু লাগে না, কিন্তু সোলার প্যানেল প্রডিউস করা খুব সহজ জিনিস। তাহলে দেখেন ইয়াং এন্টারপ্রেনিয়ার্স, গ্রিন এন্টারপ্রেনিয়ার্স তৈরি করছি আমরা, ওরা লিথিয়াম ব্যাটারিতে খুব ফোকাস দিচ্ছে। তো ওরা ইকোসিস্টেমটাতে খুব ফোকাস দিচ্ছে, যেটার জন্য ড্রাস্টিক্যালি কস্টটাকে কমায় নিয়ে আসছে, এবং ইউথদেরকেও এঙ্গেজ করতেছে জিনিসটাতে, টেকনিশিয়ান ডেভেলপ করতেছে যে কীভাবে ঠিক করতে হয় লোকালি। এটা ঠিক করতে বেশি স্কিল লাগে না। সবচেয়ে বিউটিফুল জিনিস যেটা রুফটপ সোলার প্যানেলের এই পুরো সিস্টেমটার হচ্ছে, খুব সহজ, খুব সিম্পল একটা জিনিস। এটাতে যে খুব স্ট্রং একটা ম্যান্ডেট লাগবে, তাহলেই দেখবেন কালেকটিভলি যদি আমরা কন্ট্রিবিউট করি, 2030-এর মধ্যে বাংলাদেশের যে 10% 12% রিনিউয়েবল এনার্জি থেকে আসা কোনো ব্যাপার হবে না। আমি আবার অনুরোধ করব, হ্যাঁ বড় বড় সোলার পাওয়ার প্ল্যান্ট খুব ভালো, উইন্ড পাওয়ার প্ল্যান্ট খুব ভালো, কিন্তু কেন আমরা সুযোগ হারাবো? আমাদের মাথার উপর ছাদ আছে, ওইটাকে ইউজ করে কেন আমাদের আরও শেয়ারটাকে বাড়াবো না করবো? থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আমরা এখন আমাদের সম্মানিত অতিথিদের কাছে যাব। আমাদের সাথে 2জন সম্মানিত অতিথি আছেন, ওনারা এখন কথা বলবেন। ওভারঅল যে প্রেজেন্টেশনগুলো হলো, যে প্রশ্ন উত্তরগুলো হলো, সেটার ভিত্তিতে ওনাদের অবজারভেশনের জায়গা থেকে ওনারা মূল্যবান বক্তব্য রাখবেন। আমি প্রথমেই আহ্বান করব আশরাফুল আলম, সদস্য যুগ্ম সচিব, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ, স্রেডা। এই যে আপনারা সেমিনারটা থ্রো করেছেন, এই সেমিনারটার সাথে আমি মনে করি যে এনার্জি রেগুলেটরি কমিশন আছে,
আর স্টেডা আছে। তো স্টেডার আইনে আমাদের যে পারপাস আছে, আমরা যেটা করি আসলে টু প্রোভাইড পলিসি সাপোর্ট, এক্সটেনশন, মোটিভেশন অ্যান্ড গ্রোয়িং অফ রিনিউয়েবল এনার্জি। তা আপনারাও মনে হয়, আমার মনে হয় এক্স্যাক্টলি আপনাদের পারপাসটা, এইম অ্যান্ড অবজেক্টিভ সেম, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ান। সুতরাং আপনাদের সাথে আমাদের কাজ করার কোনো 100% অ্যালাইনমেন্ট আছে। সো উই ক্যান কোঅপারেট উইথ ইচ আদার, বিকজ আমাদের লয়ার, আমার পারপাসটা আপনারা পড়ে দেখবেন, এক্স্যাক্টলি সেম। ইউ ওয়ান্ট টু উই ওয়ান্ট টু প্রমোট রিনিউয়েবলস, ইউ অলসো ওয়ান্ট টু এক্সটেন্ড অ্যান্ড প্রমোট রিনিউয়েবলস। এটা তো প্রবলেম আছে। আরেকটি জায়গায় আমি স্ট্রেস দিব যে আমাদের দুইটা পটেনশিয়াল রিনিউয়েবল সোর্স আছে অ্যাজ পার দ্য এক্সপার্ট ওপিনিয়ন। আমার ওপিনিয়ন না, আমি যে এক্সপার্ট শুনেছি। ফার্স্ট ওয়ান ইজ সোলার, সেকেন্ড ওয়ান ইজ উইন্ড. Wind is difficult to handle by the micro investors, very difficult to handle, because it needs high technology, high sophisticated modern technology and high investment. এটি আসলে মাইক্রো ইনভেস্টার্স লেভেলে যারা সোশ্যাল কাজ করে তাদের পক্ষে, অনেকের পক্ষে অত সম্ভব না। সেই ক্ষেত্রে এই ভাই সেটা জানেন, খুরুশকুলি আমাদের যে কাজটা করেছে পারফেক্টলি, কেউ যদি ইনভেস্ট করে আপনারা মনে করবেন সে রিস্ক ক্যালকুলেট করেছে। সুতরাং টেকনোলজি সে লেটেস্টটাই ব্যবহার করেছে, এতে কোনো সন্দেহ নাই। তা রিসেন্টলি আমাদের প্রচুর পটেনশিয়াল আছে উইন্ডে, আমরা সেটা এক্সপ্লোর করতে চাই। এটা আমাদের রিনিউয়েবলসের টার্গেট ফিল আপের জন্য। কিন্তু প্রথমে যেটা বলছে সোলারের যে আমাদের যে পটেনশিয়ালটা আছে, সেই পটেনশিয়ালটা হচ্ছে আনইউজড ব্যারেন ল্যান্ড এবং হাউস হোল্ড, এই তিনটে জায়গায় আমাদের আনস্যাচুরেশন আছে। The householder পার্টটা আপনারা ইউ ক্যান ফুলফিল। আই এম ভেরি মাচ ইমপ্রেস টু সি পিয়ার টু পিয়ার মাইক্রো কানেকশন, গ্রিড কানেকশন অ্যান্ড হাউসহোল্ড ইন্টারকানেকশন, হাউসহোল্ড কমিউনিটি ইউজ। গ্রিডে নিতে গেলেই এটা সমস্যা দেখা দেয়। গ্রিডে নিতে গেলেই গ্রিড এসে টেকনোলজি এটা মিট আপ করে না। গ্রিডে নিতে গেলেই গ্রিড যারা চালান, গ্রিডের যারা কোম্পানি, তারা বলেন যে আমি তো এখানে 1000 মেগাওয়াট, 2000 মেগাওয়াট, 3000 মেগাওয়াট ইলেকট্রিসিটি আমি এখানে পাস করি, আর আপনি 2-3-4 মেগাওয়াট, এটা আমার ফ্রিকোয়েন্সি ম্যাট করবে না, এটা কোনো ইফেক্ট পড়বে না, এদের ধরনের বিভিন্ন কথাবার্তা আসে। তা আমার তো এটার প্রয়োজন নাই। আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, আমার তো ইউজার আছে, কমিউনিটি ইউজার আছে, পার্সোনাল ইন্ডিভিজুয়াল কমিউনিটি ইউজার, উই ক্যান ইউজ ইট ইন কমিউনিটি। বা আমি সোলার পাম্পে ব্যবহার করতে পারি, আমি ফ্রিজে ব্যবহার করতে পারি। আপনাদের মডেল তো কয়েকটা আমি দেখলাম, দিস ভেরি নাইস মডেল, ইউ ক্যান গো বাই দিস মডেল। এই আনসিচুয়েশন ফিল্ডটা যদি আমরা ফিল আপ করতে পারি, 10,000 মেগাওয়াট, 20,000 মেগাওয়াট সোলার থেকে আমরা ইজিলি টেন্ড করতে পারি। আমার মনে হয় এটা আই টোটালি এগ্রি, অ্যালাইন্ড উইথ ইউ, অ্যান্ড আই এন্ডোর্স অল অফ ইউর অ্যাক্টিভিটিস পার্সোনালি। আর সেকেন্ড আমি লাস্টে বলে চলবো যে এটা আমাদের ন্যাশনাল অ্যাজ এ সিটিজেন আমাদের বুঝতে হবে, উই হ্যাভ টু হারভেস্ট অ্যান্ড এক্সপ্লোর আওয়ার উইন্ড এনার্জি। উই হ্যাভ এ 750 or 80 কিলোমিটার কোস্টাল এরিয়া, কন্টিনিউয়াস উইন্ড। এরকমও দেশ আছে যে আমাদের কিছু কিছু দেশ আছে 100% রিনিউয়েবলসে চলে। ভুটান 100% রিনিউয়েবলস, নেপাল 100% রিনিউয়েবলস, জার্মানি 55% রিনিউয়েবলস, স্পেনের একজন আমার কাছে ওদিন কথা বলছিল 59% রিনিউয়েবলস, ইভেন শ্রীলঙ্কাকে দেখেন 30% রিনিউয়েবলস, আর ইন্ডিয়া 33% রিনিউয়েবলস। তাই আমাদের কি, আমাদের যেটা বলতে হয়, জাস্ট আমি যখন ওয়ান অফ দি কনফারেন্সেস I pointed out this data, I put our renewables coverage is 3%. So you did somewhere you did misinformation. I say where? No. Because he calculated, the questionnaire calculated, we have 230 hydro. It was long before. So he want to exclude this. See, if you exclude 230 hydro, it will be less than 2.5%. So it is very shameful for us as a nation, as we are growing. 2.5% renewable coverage. It is totally not acceptable for us. We have to go for renewables. No way. আমি যেটা বলি, আপনারা কস্টিংয়ের কথা বলেছেন, আমার যে পার্সোনাল অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, there is no alternatives. there is no alternatives of renewables. আমাদের রিনিউয়েবলসে যেতেই হবে, কস্টিং যদি বেড়েও যায় বেশি, আর ফসিল ফুয়েলের চেয়ে রিনিউয়েবলস বেশি না, আমাদের এক্সপার্টরা তো বলেছেনই। আর উইন্ডের কথা দুটো কথাই বলবো, যে উইন্ড উই আর ট্রাইং টু হারভেস্ট
উইন্ড এনার্জি ফ্রম কোস্টাল এরিয়া, আমাদের জন্য এটা ভালো হবে। আবার হাইড্রোজেনের সাথে আমরা এটা কানেক্ট করেছি। আর দুটো জিনিসের কথা বলবো, আমি আপনাদের একটি ইনপুট দিতে চাই। আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট, এনার্জি এফিসিয়েন্সি। আপনি এনার্জিটা কীভাবে ব্যবহার করতে হয় এটাও জানতে হবে। আপনার মনে হয় এই বিষয়টা এক্সপ্লোর করতে পারেন। এনার্জি এফিসিয়েন্সি, হাউস হোল্ড এনার্জি কনজাম্পশন ইউ ক্যান রিডিউস 15 to 20% বাই অ্যারেঞ্জিং ডিভাইস অ্যান্ড টেকনোলজিস। 20% আপনি কমাতে পারেন, বিল কমায় দিতে পারেন। এটা কিন্তু একটা এক্সপ্লোরিং এরিয়া। আই থিঙ্ক ইউ ক্যান এক্সপ্লোর দিস। সো থ্যাংক ইউ দ্য অর্গানাইজার ফর গিভিং দ্য অপরচুনিটিস। জি, অনেক ধন্যবাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি অবতারণা করেছেন। আমরা এখন যাচ্ছি, আমাদের সাথে আরেকজন সম্মানিত অতিথি আছেন, ব্যারিস্টার খলিলুর রহমান, যুগ্ম সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। উনি বিইআরসি মেম্বার। জি জনাব ব্যারিস্টার এম খলিলুর রহমান খান। ধন্যবাদ। তো আমার কাজের অভিজ্ঞতা এখানে অনেক আলোচনা হলো যে আমি প্রথম কাজ শুরু করি, চাকরি শুরু করি চিটাং হিল ট্র্যাক্টে। সেখানে ইলেকট্রিসিটি ছিল না। তারপর আরও যখন আমি কাজ করি রোহিঙ্গা ক্যাম্পে, প্রায় অ্যাডিশনাল কমিশনার হিসেবে ছিলাম প্রায় 2 বছর। ভাষাঞ্চরে ছিলাম আমি 2 মাস। সুতরাং যে রিয়েলিটিগুলো এখানে আলোচিত হয়েছে সেটার সাথে কোনো না কোনোভাবে আমি জড়িত। আমরা যেহেতু রেগুলেটরি কমিশন হিসেবে আমরা সবসময় যেটা এনার্জির সাথে দুইভাবে জড়িত, আমরা লাইসেন্সিং করি এবং ট্যারিফ নির্ধারণ করি এবং গভর্নমেন্টকে আমরা মাঝে মাঝে পলিসি সাপোর্ট দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আই এম কনভিন্সড এনাফ যে আমি আমার কমিশনের পক্ষ থেকে গভর্নমেন্টকে বলবো যে রিনিউয়েবল এনার্জিকে যেন কাস্টমস এবং ব্যাট থেকে যেন এক্সেমশন দেওয়া লাগে আর কি। সেটা নিয়ে আমি আমার কমিশনকে কনভিন্স করবো, সো দ্যাট দেন উই ক্যান সাবমিট এ লেটার টু দ্য এনবিআর টু বি এক্সেমটেড দ্য রিনিউয়েবল এনার্জি ফ্রম ভ্যাট অ্যান্ড ট্যাক্স। একটা হলো মোটিভেশনটা আমরা কীভাবে করব। মোটিভেশনের বিষয়টা আছে যে আমি অনেকে আগে আমি চাকরি শুরু করছিলাম মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। সেখানে আমাদের শিখাইছিল, এটা প্রায় 30 বছর আগে, যে ফ্যাব থিওরি, ফিচার অ্যাডভান্টেজ অ্যান্ড বেনিফিট। আমি যদি মানুষকে বেনিফিট না দিয়ে কনভিন্স করতে পারি তাহলে তারা কনভিন্স হবে না। আমরা সবসময় ফিচার, রিনিউয়েবল এনার্জি ইজ এ রিনিউয়েবল এনার্জি, সোলার ইজ এ রিনিউয়েবল এনার্জি, সো হোয়াট। একজন মানুষের কাছে এটা কি আসে যায়, এটা রিনিউয়েবল এনার্জি। দেন বলবো যে ইট উইল রিডিউস দ্য ইমিশন, এটা ফিচার। বলবো যে সো হোয়াট, এটা আমার কি আসবে। আমি যদি তাকে বেনিফিটটা না বলতে পারি তাহলে কিন্তু সে কনভিন্সড হবে না। তো বেনিফিটের জায়গায় আমরা এখনও যারা স্টেক হোল্ডার আছে, যারা ইউজার আছে, তাদের কাছ থেকে বেনিফিটটা প্রপারলি আমরা ডিসিমিনেট করতে পারি নাই। এবং এটার উপরে জোর দিতে হবে যে যদি আমি মোটিভেশনালটাকে যদি আমি ইফেক্টিভ করতে চাই তাহলে আমার এই ফ্যাব থিওরিতে বেনিফিটটাকে আমাকে হাইলাইট করতে হবে এবং উই মাস্ট এমফেসিস অন দ্য বেনিফিট সো দ্যাট দ্য পিপল ক্যান ইজিলি কনভিন্স টু ইনস্টল দ্য রিনিউয়েবল এনার্জি অর সোলার প্যানেল ইন দেয়ার রুফটপ। আরেকটা হলো টেরেইনটা একটা চিন্তা করতে হবে যে আমাদের দেশে কেন হয় না। আমাদের যে গ্রিড কানেকশন, আমরা সবসময় ইউরোপের কথা চিন্তা করি, আমরা ডেনমার্কের কথা, ডেনমার্ক তো উইন্ড পাওয়ারের সবচেয়ে বেশি, আমরা ভিজিটও করি, আমরা সরকারি কর্মকর্তা হিসাবে এরকম কোনো জিনিস নাই যে ভিজিট না করি। কিন্তু ওই এক্সপিরিয়েন্সগুলো আমাদের লোকালাইজড করি না, ওই বেস্ট প্র্যাকটিসগুলো বেস্ট ফিটেড করার জন্য যেটা দরকার সেটা করি না, আমি শুধু ভিজিটটাই করি। এটা আমি প্রায় অনেক দেশে আমি প্ল্যানিংয়ে চাকরি করছি, অনেক দেশে আমাকে পাঠানো হয়েছে, কিন্তু সেই এক্সপিরিয়েন্সগুলো আমি আমার দেশে ইমপ্লিমেন্ট করি না। যদিও আমরা জুনিয়র লেভেলে বলিও, তখন আমাদের পলিসি মেকার, আমাদের যারা হাইএফস আছে এবং স্টলওয়ার্ড ইন দ্য ব্যুরোক্রেসি, তারা এটা আমাদের জিনিসগুলো নিতে চায় না। তো আমরা এখন কনভিন্স যে আমাদের রিনিউয়েবল এনার্জির ভিতরে যাইতে হবে। তো সাথে সাথে একসময় আমি ওই কিছুদিন আগে বলতেছিলাম যে একসময় এটা 60s দিকে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের ক্রাইসিস ছিল। তখন হ্যান্ড টিউবওয়েল ইমার্জ এজ অ্যান প্যানাশিয়া টু সলভ দ্য প্রবলেমস অফ পোর্টেবল ওয়াটার। পরবর্তীতে দেখলাম যে এই যে এই যে টিউবওয়েলের জন্য যে আর্সেনিক একটা সমস্যা, তার মানে হলো আমি যখন ইন্ট্রোডিউস করছি তখন কিন্তু আমি এইটা কিন্তু ইনডেপথ কোনো স্টাডি করি নাই। এবং উইথ ডিউ রেসপেক্ট টু দ্য আমাদের এনজিও, আমাদের যারা স্টাডি গ্রুপ আছে, তারা বলে যে স্টাডিটা সবসময় আমাদের দেশে 6টা পলিসি আছে এনার্জি রিলেটেড। আমাদের একজন
খুব এক্সপার্ট লোক আছেন, উনি 5টা পলিসির সাথে জড়িত ছিলেন। একটা দেশে 6টা পলিসি থাকে কিভাবে? এনার্জি রিলেটেড 6টা পলিসি, এবং 6টা পলিসির বলো ম্যাক্সিমাম হলো ফান্ডেড বাই দ্য জাইকা এবং ডোনর এজেন্সি। আমাদের দেশের সরকার কোনো স্টাডিতে ফান্ড করে না। যখন একটা দেশ ফান্ড করবে, দে সি দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, মানে আদার কান্ট্রিজ ইন্টারেস্ট থ্রু দেয়ার ন্যাশনাল, থ্রু দ্য লেন্স অফ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। এবং স্টাডির ক্ষেত্রে আমি বলবো যে আমি কিছু কিছু ক্ষেত্রে জানি যে ডেলিভারেন্সগুলো ইট হ্যাজ বিন ডিসাইডেড আর্লিয়ার, যে এরকম ডেলিভারেন্সগুলো দিতে হবে, যে আমি উইন্ড মিল স্থাপন করব, আমি উইন্ড পাওয়ার স্থাপন করব, আমার এখানে যেরকম ফিজিবিলিটি এটা যেন হয়, এইভাবে একটা ডেলিভারেবলসগুলো স্টাডি রিসার্চ গ্রুপকে আগেই দিয়ে দেওয়া হয়, এবং তারা শুধু হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস দিয়ে এবং টেস্ট দিয়ে ওইটাকে এন্ডোর্স করে। তার মানে হলো যে আমরা আমাদের যে লোকাল রিয়েলিটিগুলো উই ডোন্ট টেক ইনটু দ্য কনসিডারেশনস ওয়াইল মেকিং দ্য পলিসি। তো লোকাল রিয়েলিটিগুলো যদি আমি না নেই, তাহলে আমি রিসেন্টলি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদে ওখানে একটা কোর্সে অ্যাটেন্ড করছি। তো ওরা বলে যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা উইন্ড করো না কেন? তো একজন বললো যে হিমালয়ান রেঞ্জের যে অবস্ট্রাকশন আছে সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে উইন্ড ম্যাপিং করাটা কঠিন, এবং এটা ইউনিডিরেকশনাল না, এটা হলো মাল্টি ডিরেকশনাল। এক এক সময় এক এক সিজনাল চেঞ্জ আছে, ইভেন উইন দ্য ডে এটা উইন্ড ডিরেকশন চেঞ্জ হয়। সেই জন্যে আমরা, ওরা কিন্তু মানে গুজরাটে করছে, গুজরাটে অনেক বড় উইন্ড মিল করছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিকে ওরা এখনও ফিজিবিলিটি ওইভাবে ফিজিবল তাদের কাছে মনে হয় নাই, এবং যেটার টেরেনের সাথে আমাদের টেরেনের একটা মিল আছে। এবং আরেকটা বিষয় হলো যে আমরা যে এই যে প্লেটগুলো নিয়ে আসি, যেটা আমাদের এখানে একজন বিশেষজ্ঞ বলছেন যে 55 মিটার পার সেকেন্ড পর্যন্ত এটা উইথস্ট্যান্ড করতে পারে, যদি তার উপরে যায় 80 মিটার পার সেকেন্ড যদি উইন্ড হয়, সেই ক্ষেত্রে এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তো আমাদের যে ক্লাইমেটের কথা চিন্তা করতে, আমাদের যে ওয়েস্ট বেল্টে যে ধরনের আমাদের ক্যালামিটিসের বিষয় হয়, সেই ক্ষেত্রে আমাদের যে উইন্ড স্থাপন করব, সেইটার স্থাপনাটা কতটুকু উইথস্ট্যান্ড করতে পারবে সেটাকে বিবেচনায় নেওয়া হয়েছে। আমরা যখন ডেনমার্কে ওখানে ঝড় হয় না তেমন, কিন্তু আমাদের এখানে তো হয়। তারপরে সোলার প্যানেলের ক্ষেত্রে একটা বিষয়ে বলা হয় না যে ডাস্ট অ্যান্ড ভেরি মানে কন্ট্রা রিলেশন বিটুইন দ্য সোলার প্যানেল, ডাস্ট অ্যান্ড দ্য হেলস্টর্ম আমাদের দেশে হয়। সেই জন্যে কিন্তু আমাদের প্যানেল করার নেট সেলভেলস ভ্যালু খুব, মানে এটার যে মানে লাইফ অনেক কিন্তু কম হয়। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে যে আমাদের দেশীয় উপযোগী, ইউরো স্ট্যান্ডার্ড না, বাংলাদেশের উপযোগী, এশিয়ার স্ট্যান্ডার্ডের সোলার প্যানেল এখানে তৈরি করা যায় কিনা। তো এই বিষয়গুলো যদি বিবেচনায় আসে তাহলে ভালো হবে। আর আমাদের কমিশনের পক্ষ থেকে আমরা বলছি যে আমরা ট্যারিফ অ্যান্ড লাইসেন্সিংয়ের ক্ষেত্রে বলি যে আমরা 5 মেগাওয়াট পর্যন্ত রিনিউয়েবল ক্ষেত্রে আমরা লাইসেন্স ওয়েভার্স ইস্যু করি, যে তাদের লাইসেন্স লাগবে না আপ টু 5 মেগাওয়াট, কারণ অন্যান্য ক্ষেত্রে 1 মেগাওয়াট পর্যন্ত, কিন্তু শুধু রিনিউয়েবলকে এনকারেজ করার জন্যই আমরা 5 মেগাওয়াট। আর ট্যারিফের ক্ষেত্রে কিছু ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার আসতেছে যে সোলার নিয়ে, তারা আবার লেবেলাইজড ট্যারিফ চাচ্ছে। তার মানে হলো যে তাদের ইনভেস্টমেন্ট যেন একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যাতে রিয়েলাইজ হয়, এই বিষয়টা তারা এনশিওর করতে চাচ্ছে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এটা অন্যরূপে একটা বিষয়, যে সে ইনভেস্ট করবে, তার ইনভেস্টমেন্টটা কীভাবে আসবে না আসবে এটা তার বিজনেসের ব্যাপার। সেইখানে আমি কিভাবে এনশিওর করবো যে একটা নির্দিষ্ট ট্যারিফ তাকে দিতেই হবে। ট্যারিফ তো নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টরের উপর, সেটা কেউ আমাদের ডিকটেট করতে পারবে না যে এই ট্যারিফ দিতে হবে। যেমন IMF আমাদের বারবারই বলতেছে 5% করে বাড়াইতে হবে, যে আমি তোমাকে কে বলছে 5% বাড়াইতে হবে? আমি 5%-এর বেশিও বাড়াইতে পারি, আমি কমও বাড়াইতে পারি। এটা তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কমিশন হিসাবে তুমি তো আমাকে ডিকটেট করতে পারো না 5%। তেমনি লেভেলাইজ ট্যারিফের বিষয়টা আছে, ফিড ইন ট্যারিফ বিষয়টা এখানে বলে যে তার যে ইনভেস্টমেন্টের একটা গ্যারান্টি দিতে হবে, না হলে তা আসবে না। ইনসেন্টিভটা আমার কাছে মনে হয় যে ওয়ান টাইপ অফ ব্রাইব। আমরা সাবসিডি দিয়ে আসতেছি বহু বছর যাব, সাবসিডি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া যাইতে পারে, মানে তাকে সাপোর্ট দেওয়ার জন্য সে চলতে পারে। এটা সাবসিডি গিভেন সাইনি ডাই ইটস সামটাইমস টু সাম এক্সটেন্ট এ ক্রাইম। আমাদের এই
মানে আমি ব্রাইব দেয় ইন্ডিভিজুয়ালকে আর ইনসেন্টিভ দেয় হলো অর্গানাইজেশনকে, এটা গভর্নমেন্ট দেয়, উল্টা আর কি, দুই পাশে। তা আমি বলছি এখানে চিন্তা করার বিষয় আছে, আমরা কতদিন করব, কতদিন সাবসিডি দিব, কতটুকু সাবসিডি, ইনসেন্টিভ কী ফর্মে দিব, এটা মিনস টেস্টেড হইতে পারে। সুতরাং এই বিষয়গুলো আছে। তবে আমি বলতে চাই যে কমিশন এবং বাংলাদেশ এবং সরকার রিনিউয়েবল এনার্জি প্রমোট করার পক্ষে। আমরা চাই যে এটা দরকার আছে, কারণ 2025-এর ভিতরে আমাদের গার্মেন্ট সেক্টরে একটা আছে, অব্লিগেশন আছে, যেটা করতে হবে রিনিউয়েবলের দিকে। সেই ক্ষেত্রে আমরা অ্যাজ এ কমিশন, অ্যাজ এ গভর্নমেন্ট যতটুকু সাপোর্ট পলিসি সাপোর্ট দেওয়া দরকার, যত কিছু দরকার সেটা আমরা দিতে প্রস্তুত আছি এবং এটা আমরা করব। তবে সেটা যেন ফিজিবল হয়, রিজনেবল হয় এবং আমাদের যে SDG 7 এটা যে অ্যাফোর্ডেবল, রিলায়েবল অ্যান্ড দ্য মডার্ন এনার্জি হয়, এই ক্ষেত্রে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমাদের এখানে IPP আসতেছে, তারা সোলার দিবে হলো 8.37, অথচ আমরা পাকিস্তানের অভিজ্ঞতা জানি যে এখানে অনেক কমে দিতেছে তারা। তা পাকিস্তান যদি পারে আমরা পারবো না কেন? তো এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে যে কোনো প্রজেক্ট যদি আসে, যেহেতু স্কিম অনুমোদন করা, অনেক সময় গত 15 বছরে বারকে একটা একটা অর্গানাইজেশনাল চ্যালেঞ্জ হিসাবে রাখা হয়েছিল, যদিও অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এটাকে বাইপাস করার জন্য বিভিন্ন রুলস, রেগুলেশনস, গাইডলাইন্স, পলিসি তৈরি করছে। আমাদের যারা আছেন, যারা পলিসি মেকার, তারা জানেই না যে একটা পলিসি দিয়ে, একটা গাইডলাইন্স দিয়ে একটা অ্যাক্টকে ওভাররাইট করা যায় না, কিন্তু এটা বারবারই এটা করে যাচ্ছে এবং পরবর্তীতে এটা নিয়ে সমস্যা হবে। আর যদি লাইসেন্স কেন দরকার? কারণ হলো যে আরবিট্রেশনের বিষয় আছে। আপনি যদি কখনো কোনো ডিসপিউট অ্যারাইজ করে, ইউ হ্যাভ টু কাম টু দ্য কমিশনস। যদি আপনি লাইসেন্সই না হন, তাহলে কমিশন আসতে পারবেন না। আর বাংলাদেশের ক্ষেত্রে এনার্জির ক্ষেত্রে ফার্স্ট রিমেডি হলো এনার্জি রেগুলেটরি কমিশন, ওখানে যেতে হবে। এটা কোনো কোর্ট মামলা নেবে না এবং এনার্জি রেগুলেটরি কমিশন যে রায় দেবে, এটা অ্যাবসলিউট ইন নেচার, কোনো রিভিউ নাই, আপিল নাই, রিভিশন নাই, অনলি রিড করা যাবে। সুতরাং যারা এনার্জি নিয়ে কাজ করবেন তাদের লাইসেন্সিংয়ের জন্য আমাদের এখানে আসতে হবে। আমরা লাইসেন্স খুবই সহজভাবে আমরা দেওয়ার চিন্তা করি। এটা লাইসেন্স আমরা দেই অনলাইনে, আপনারা যদি দেন এটা আপনাদের পরবর্তী বিজনেসের জন্য এটা সুবিধা হবে এবং ট্যারিফ নির্ধারণের ক্ষেত্রেও আমরা সাহায্য করব এবং রিনিউয়েবল এনার্জিকে সাস্টেইন করার জন্য যত ধরনের অল আউট সাপোর্ট উইল বি গিভেন টু দেম। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসেছে এবং শ্রেডার ভূমিকা বাংলাদেশের এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি এবং পলিসি রিফরমেশনও শ্রেডার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হবে। আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের আজকের এই সেশনের সভাপতি হিসেবে আছেন আমাদের প্রিয় মুক্তা ভাই, জিয়াউল হক মুক্তা। আমি মুক্তা ভাইকে বলবো সভাপতির বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে সারার চেষ্টা করব। সবার আগে আমি এই সেশনের চেয়ার হিসেবে আমাদের অসাধারণ প্যানেলিস্ট এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে শ্রেডা থেকে যিনি এসেছেন এবং কমিশন থেকে যিনি এসেছেন, দুজনই তারা অসাধারণ বলেছেন এবং দুজনই আমাদের মনের কথাগুলো বলেছেন। আমি প্রথমে ভাবলাম যে কোনো সরকারি কর্মকর্তা এভাবে কথা আমি কখনোই শুনিনি। তারপর মনে হলো না, তুমি আসলে কমিশনের লোক, হি হ্যাজ দি ম্যান্ডেট টু টক লাইক দ্যাট। ঠিক আছে, আর উনার ম্যান্ডেট তো আছেই, আপনি শ্রেডার। তো ফলে আমি সবাইকে অনুরোধ করবো তাদের দুজনের জন্য এবং আমাদের প্যানেলিস্টদের জন্য একটু করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। অসাধারণ আলোচনা হয়েছে। সেকেন্ড, আমি এখন কনক্লুড করার ক্ষেত্রে যে কথাটা, আমাদের এখানে ইয়াং লোকজন আছেন প্রচুর, প্রথমেই আমি যেটা বলতে চাই, পরিবর্তন, তাই না? আমরা সবাই সেটা চাই। পরিবর্তনের সব চাইতে বড় এবং ডিটারমিনেন্ট ফ্যাক্টর কি? ডেফিনেটলি ওয়ান ইজ পলিটিক্যাল রেভলিউশনের চাইতে বড় ফ্যাক্টর কি যেটা চেঞ্জ ইনিশিয়েট করে? টেকনোলজি। পৃথিবীকে পাল্টেছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং সেটা পাওয়ার অ্যান্ড এনার্জি রিলেটেড, তাই না? বাষ্প, বিদ্যুৎ, পরবর্তীতে কম্পিউটার এবং এখন ইন্টারনেট। বিশ্বব্যাপী মানব সভ্যতার অগ্রগতির এই চারটি মহান
এবং ডিটারমিনেন্ট রেভলিউশন এটা হয়েছে টেকনোলজির জন্য, মানুষের জীবনের উন্নয়ন হয়েছে। ফলে বাংলাদেশে মাইক্রো ফাইন্যান্স ইকোনমি, সোশ্যাল টোটাল ইকোনমিক চেঞ্জ যে পরিবর্তনটা এনেছে, মাইক্রো ফাইন্যান্স কিছুটা টাকা দিয়েছে মানুষের হাতে, প্লাস বিভিন্ন ধরনের ট্রেনিং এই সেই দিয়ে এক ধরনের মোবিলিটি তৈরি করেছে। বাট বাংলাদেশের সমাজের সবচাইতে বড় মোবিলিটি এসেছে নসিমন, করিমন এবং ইজি বাইকের হাত ধরে। এটা আমাদের মনে রাখতে হবে। কোটি কোটি মানুষের মুভমেন্ট, নারীর ফিজিক্যাল মুভমেন্ট, সেটা ঘটেছে নসিমন, করিমন, ইজি বাইকের হাত ধরে। সেটাও এখন অনেক ডেভেলপ করেছে, ব্যাটারি চালিত প্রচুর বাহন এসেছে। আমরা মাইক্রো ফাইন্যান্স করেছি, এনজিও প্রোগ্রাম করেছি, হাতে টাকা দিয়েছি, নারীর হাত থেকে সেই টাকা নিয়ে পুরুষ গিয়েছে বাজারে। এখন 100 টাকার ভাড়া 10 টাকার ইজি বাইকের মাধ্যমে নেমে এসেছে, নারী নিজে এখন বাজারে যান, দোকানে যান। ফলে দি রোল অফ টেকনোলজি ইন সোশ্যাল চেঞ্জ ইজ ক্রুশিয়াল, ফান্ডামেন্টাল, অ্যান্ড উই আর অবজার্ভিং দ্যাট চেঞ্জ অ্যাট দিস মোমেন্ট ইন বাংলাদেশ। এবং সেখানে বিদ্যুতের ভূমিকা রয়েছে, কিছুটা আরও ভূমিকা আছে। দিস ইজ দ্য এরা অফ 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, and the determinant technology is computer, and you are unable to run computer, internet, computer 3rd industrial revolutionary element, determinant. 4th industrial revolutionary main element হচ্ছে ইন্টারনেট। আপনি ইন্টারনেট চালাবেন, you need power, energy, আপনার বিদ্যুৎ লাগবেই। একসময় পোর এডুকেশন ফর দ্য পোর ছিল, এখন পোর এনার্জি ফর দ্য পোর আমরা চাই না। আমরা এনার্জি, কোয়ালিটি এনার্জি সবার জন্য চাই। ফলে এনার্জি নিড দ্যাট উই হ্যাভ, আমরা যেটা মেপেছি তার চাইতে অনেক বেশি আছে, তার জন্য আমাদের যেতে হবে। আমি শেষে রিকমেন্ডেশনের আগে বাংলাদেশের সমাজে সেই জন্যই আমরা অধিকাংশই ভাবি এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আমাদেরকে প্লেন ল্যান্ড অ্যাপ্রোচ থেকে সরে আসতে হবে। বাংলাদেশের চর অঞ্চল, হাওর অঞ্চল, পার্বত্য অঞ্চল, মধুপুর গড় অঞ্চল, বিল অঞ্চল, যে সমস্ত বিচ্ছিন্ন এলাকা যেখানে সব সময় ন্যাশনাল গ্রিড তার পারফরমেন্স শো করে না, একটা হচ্ছে সে যেতে পারে না, দ্বিতীয় হচ্ছে শহর এবং গ্রামের বৈষম্য করা প্রায় সকলের একটা তথাকথিত নৈতিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। শহরে ইলেকট্রিসিটি দিবে, গ্রামে দিবি না। রাতে মাঝে মধ্যে 2-1 ঘন্টার জন্য ইলেকট্রিসিটি আসে, আমি ব্যক্তিগতভাবে সেটা অবজার্ভ করি। ফলে শহর গ্রামের বৈষম্য নিরসন এবং অ্যাক্সেস টু টেকনোলজি, অ্যাক্সেস টু পাওয়ার, তার জন্য আমাদের এই বিভিন্ন জিওগ্রাফিক্যাল এন্টিটি, অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনস, সেগুলোকে বিবেচনায় নিয়ে আমাদের পাওয়ারের আলোচনা বিশেষভাবে বিবেচনা করতে হবে। শেষ করার ক্ষেত্রে আমি আর একটা দুটো কথা বলতে চাই যে যেহেতু পলিসি চেঞ্জ, প্র্যাকটিস চেঞ্জ এবং বিহেভিয়ার চেঞ্জ, এই 3 ক্ষেত্রে আমরা নন গভর্নমেন্ট সেক্টরে আমরা কাজ করি। আমরা সেই ক্ষেত্রে সরকার, ইনভেস্টর এবং অন্যান্য সেক্টরদের সঙ্গে কাজ করি। আমাদের নিজেদেরও অনেক কিছু করার আছে। আমরা প্রাইমারিলি পলিসি অ্যাডভোকেসি করি, জনগণকে মানে যারা ডিসিশন মেকার তাদেরকে প্রভাবিত করার জন্য। এটা আমরা প্রধানত করে থাকি। এখানে আমাদের অর্গানাইজার আমরা সেই কাজটাই করি, ডিসিশন মেকারদের প্রভাবিত করার চেষ্টা করি। পাশাপাশি আমরা নিয়ে আসি ইনভেস্টর এবং অন্যান্য স্টেক হোল্ডারদেরকে। বাট বিহেভিয়ারাল চেঞ্জ, সোসাইটির মেজর সংখ্যক জনগণকে তাদের আচরণগত পরিবর্তনের জন্য আমরা অনেক কাজ করি না, কিন্তু সেটা করা দরকার। কিন্তু সেখানে এগেইন মনে রাখতে হবে টেকনোলজি একটা ডিটারমিনেন্ট রোল প্লে করে, এবং সরকার থ্রু পলিসি মেজার্স, পার্টিকুলারলি ট্যারিফ মেজার্স, ফাইন্যান্সিয়াল মেজার্স, সেগুলোর মাধ্যমে অ্যাক্সেস টু টেকনোলজি জনগণের জন্য ইজি করতে পারেন। শেষ পর্যন্ত আমি যে কথাটা বলে শেষ করতে চাই, সেই পলিসি, প্র্যাকটিস, বিহেভিয়ার চেঞ্জের ক্ষেত্রে সরকার এখানে একটা ভূমিকা পালন করবেন, আমরাও ভূমিকা পালন করব, নন গভর্নমেন্ট সেক্টরের অনেক ভূমিকা পালন করার রয়েছে। এবং বাংলাদেশে যে পর্যন্ত আমাদের পরিবর্তন সূচিত হয়েছে এটা মোটেই যথেষ্ট না, সেটার সদস্য বলেছেন এটা লজ্জাজনক। অনলি 2.5%, লেস দেন 3%। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা একটা ভালো প্র্যাকটিসের মধ্যে আছি, রিসার্চ ইনোভেশন প্রয়োজন এবং সেই কাজগুলো হচ্ছে। এখন এটা আমাদের অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আজকের আলোচনা থেকে সবাই পলিসি কোহেরেন্সের কথা বলেছেন, প্রত্যেকেই। যেটা গতকাল আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেশন ছিল, আজকেও সবাই প্র্যাকটিশনাররা বলছেন পলিসি কোহেরেন্স নেই, সেটা লাগবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক আয়োজনের ক্ষেত্রে
দেখেন আমরা রিনিউয়েবল প্রমোট করতে চাই, শ্রেডার ক্ষমতা অনেক কম, পাওয়ার ডিভিশনের ক্ষমতা অনেক বেশি। আমরা মনে করি সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবেই মনে করি শ্রেডার যে ম্যান্ডেট সেটা অ্যাটলিস্ট পাওয়ার ডিভিশনের সমান হতে হবে, এবং দিস উড বি এ রিকমেন্ডেশন ফ্রম আওয়ার সাইড ফ্রম দিস কনফারেন্স। আর আমি বিশেষ কোনো কথা না বাড়িয়ে আমাদের যে বিপুল সম্ভাবনা রয়েছে সামনে, সেই সম্ভাবনা এগিয়ে নিতে আমরা সবাই একসাথে কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করছি।